নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চ মাসে যাতে দেশে পা না রাখতে পারেন তার প্রেক্ষাপট এখন থেকে তৈরি করতে শুরু করলো স্বাধীনতা বিরোধী যারা আছে বিদেশে বসে, তারা অপপ্রচার অলরেডি শুরু করে দিয়েছে। এখন শুরুটা কিভাবে করেছে? সেটা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে খেপাও। যেভাবে ভারতের বিরুদ্ধে মানুষকে খেপানো শুরু হয়েছিল ইন্ডিয়া বয়কট দিয়ে, তারপর ধীরে ধীরে সেটাকে নিয়ে গেল একেবারে বৈষম্য বিরোধী আন্দোলনের দিকে, তারপর এক দফা দাবি, তারপরে আমাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। এখন এই যে এদের যে পরিকল্পনা বড় অদ্ভুত, এদের টাইপটা খুব অদ্ভুত। আমি স্টাডি করে যা দেখেছি এবং লোকজনের সঙ্গে কথাবার্তা বলে, যারা আওয়ামী লীগে যারা খুব ক্লোজ থেকে এদেরকে দেখেছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি যেটুকু বুঝতে পেরেছি, এদের কাজ হলো ধরুন 15 তারিখ একটা কোনো অ্যাকশন করতে হবে। ধানমন্ডিকে আপনি ধরুন 15 দিন আগে থেকে তারা একটা হেউ তুলতে আরম্ভ করলো যে ধানমন্ডি ওইখান থেকে যত চক্রান্ত হয়েছিল, ধানমন্ডি যত চক্রান্তের মূল জায়গা, এই দিয়ে কিন্তু শুরু হয়েছিল। এবারও শুরু হলো কি, সেনাবাহিনী ভারতের দালাল, অতএব সেনাপ্রধানকে পদত্যাগ করতে হবে। এই দেখবেন, এই যে শুরু হলো গতকাল থেকে, এই যে বিদেশে বসে এই যে 3 জন শুরু করলো, এরা দেখবেন ধীরে 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 আওয়াজটাকে সম্বলিত করবে। আর এদের যারা ফলোয়ার আছে তারা ঘটনার বিচার করে না, কোনটা ভালো কোনটা মন্দ নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে না। তারা শোনে ওই পীর 3 জনের কথা। এই পীর 3 জন এই 10 দিন কি 12 দিন ধরে এদেরকে সমস্ত তাকিয়ে রেখে দেবে। তারপর হয়তো 10 কি 15 তারিখ নাগাদ এরা 14 তারিখে আন্দোলনের একটা ডাক দেবে, সবাই পথে নামো, একেবারে গিয়ে সেনাবাহিনীর দপ্তর দখল করো। ঠিক এটাই করতে চাইছে। এবার জনতা হুড় করে ওদের ডাকে নেমে আসবে, যেটা ধানমন্ডির ক্ষেত্রে হয়েছিল। আর এরা 3 জনে বসে ওখানে বিদেশ থেকে কোঅর্ডিনেট করবে পুরো ব্যাপারটা। এইটা এখন করে এখন দেশের মানুষের একটা জীবন জীবিকা বিপর্যস্ত করে ছেড়ে দেবে। এমন একটা অবস্থা সৃষ্টি করবে যাতে এই দেশটা, বাংলাদেশটা অস্থির পরিস্থিতি এবং সর্বত্র ত্রাসের সৃষ্টি হয়। তাহলে কি হবে? এই যে অস্থির পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে যায়, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের যদি একটা রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়ে যায়, তখন কি হবে? শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি দেশে পা রাখতে পারবেন না, সেটা এরা খুব ভালো করে জানে। এছাড়া আর একটা পরিকল্পনা, যেটা আইএসআই এর সঙ্গে চক্রান্ত যেটা হয়েছে, এই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিদেশ থেকে প্রচুর বিস্ফোরক আনা হয়েছিল, RDX এবং ডিটোনেটর প্রচুর আনা হয়েছিল। সেটা আনা হয়েছিল মণিপুর, মিজোরামে, ওখানে পাচার করবে ভারতবর্ষকে অস্থির করার জন্য। এখন আমাদের সীমান্ত এত টাইট করে দেওয়া হয়েছে, একটা মাছিও বলতে পারবে না। ফলে ওইগুলো কিন্তু ঘরে রয়ে গেছে, যেগুলো আনচেকড অবস্থায় যেগুলো ঢুকেছিল। এখন আইএসআই এর একটা দল আছে এবং এলইটির, লস্করে তৈবার একটা দল রয়েছে আপনার কক্সবাজারে। তারা রোহিঙ্গা এবং জামাতি, হিজবুতি, তাদেরকে একটা টিম তৈরি করেছে। টিম তৈরি করে কি করে বিস্ফোরক করা যায়, লো ইন্টেন্সিটি, হাই ইন্টেন্সিটি বিস্ফোরক কি করে তৈরি করা যায়, তার এখন সমস্ত এগুলো শেখাচ্ছে, কি করে করতে হয় সেগুলো শেখাচ্ছে। এদের ধান্দা হচ্ছে আমাদের এই বোম্বে ব্লাস্টের মতো, মুম্বাই হামলার মতো, এরা বিভিন্ন জায়গায় একই দিনে
শপিং মল থেকে শুরু করে বাজার অবধি, রাস্তাঘাট, বাস, সর্বত্র জনবহুল এলাকায় এরা একটা বিস্ফোরক রেখে দেবে এবং একই টাইমে পরপর বিস্ফোরণগুলো ঘটতে থাকবে, যাতে সারা বাংলাদেশটা অস্থির হয়ে যায়। এই দুটো কাজ কিন্তু একসঙ্গে এরা করার পরিকল্পনা রয়েছে। এই যে দেশের শত্রু যারা, আপনাদের দেশের শত্রু যারা বিদেশে রয়েছে, এই শত্রুদের নজর কিন্তু আপনাদের দেশের ৭১-এর স্বাধীনতার বিরুদ্ধে। আর ৭১-এর স্বাধীনতার বিরুদ্ধে যে এই তিনজন আছে, এই তিনজনকে ভাষা জুগিয়েছে তো স্বাধীনতা, বঙ্গবন্ধু। এই তিনজন যখন মায়ের পেট থেকে যখন জন্মেছিলেন, যখন প্রথম মা বলে ডেকেছিল, সেই ভাষাটা জুগিয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধু। দেশের সমস্ত সম্পত্তি ধ্বংস করে ফেল, গাছ গাছালি, রাস্তাঘাট, সেতু, পদ্মা ব্রিজ সব ধ্বংস করে ফেল। আকাশে বাতাসে কিন্তু রয়ে যাবে আওয়ামী লীগ। মানুষের চেতনাকে ধ্বংস করবে কি করে? আওয়ামী লীগের চেতনা নিয়ে ধারণ করে মানুষ বেঁচে আছে, তাকে তুমি নষ্ট করবে কি করে? আওয়ামী লীগের সদস্যরা আজকে হয়তো বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছেন, তারা সামনে আসতে পারছেন না। কালকে আমি নিজুম মজুমদারের ভিডিওটা যখন করেছি, অনেকে বলেছেন পুরনো ভিডিও হলেও, পুরনো ভিডিও যদি হয়ও, এখন সেটা ভীষণ তাৎপর্যপূর্ণ, এই সময়ের ভিত্তিতে তাৎপর্যপূর্ণ বলে ওই ভিডিওটা আমি কালকে আপলোড করেছিলাম, যে আপনারা এক হন, আপনারা সব সমবেত হন, যেটা আমি বারবার আমার ভিডিওতে বলে আসি। এদেরকে টাইট মারার একটাই উপায়, সেটা হচ্ছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর ভারতবর্ষের চোখ কিন্তু পড়ে গিয়েছে এই তিনজনের উপরে। আপনারা জানেন না, ভারতবর্ষ র, সিআইএ এবং মোসাদ, ইসরায়েলের মোসাদ, এরা কিন্তু কোনো শত্রুকে কখনো ক্ষমা করে না। আমি ভারতবর্ষের এক শত্রুর কথা আপনাদের বলছি, তিনি কিভাবে মারা গিয়েছিলেন। আমাদের একজন অ্যাসেট ছিলেন, একজন র এজেন্ট ছিলেন, তার নাম খুব সম্ভবত রবীন্দ্রন। তার কাজ ছিল আইএসআই এর সঙ্গে, আইএসআই এর গোপন জিনিসপত্র জোগাড় টোগাড় করা এবং আইএসআই এর অ্যাসেটের সঙ্গে সম্পর্ক, বন্ধুত্ব তৈরি করে তার কাছ থেকে খবর নেওয়া। এই করতে করতে আইএসআই করেছিল কি, তাকে তাদের অ্যাসেট করে নিয়েছিল। এবার রবীন্দ্রন হলো কি, রবীন্দ্রন ডাবল এজেন্ট হয়ে গেল। সে ভারতের মাল যেমন পাকিস্তানে পাচার করলো, পাকিস্তানের মাল ভারতে পাচার করলো। এইটা যখন ধরা পড়লো, তখন বাঁশ ছয়ে কেটে গেছে ভারতের, তখন অনেক গোপন তথ্য তখন পাকিস্তানের হাতে চলে গেছে। এটা যখন রবীন্দ্রন বুঝতে পারলো, তখন রবীন্দ্রন দেশ ছেড়ে পালিয়ে গেল আইএসআই এর সাহায্যে। এবার লোকটাকে তো ধরা যাচ্ছে না। মানে আমি রায়ের কাজকর্ম সম্পর্কে আপনাকে বলছি, এটা ধরা যাচ্ছে না। তখন ওরা কি করলো, এই লোকটার না মদের দোষ আছে, না মহিলাদের দোষ আছে, না বন্ধু বান্ধব ছিল, সে বাইরে বেরোতো না এবং বিশেষ কাজ ছাড়া সে কোথাও যেতও না। তার একটিমাত্র কাজ ছিল, সে ঘরের মধ্যে একটা বিদেশে একটা জায়গায় চুপ করে বসে থাকতো। এবং তাকে মারা খুব মুশকিল হয়ে গেছিল, কিন্তু তাকে মেরে দিয়েছিল কিন্তু রয়ের এজেন্টরা। কি করে মেরেছিল জানেন? তিনি একটা বিশেষ ধরনের পেস্ট ব্যবহার করতেন একটা কোম্পানি। সেই পেস্ট একটা নকল পেস্ট, তার যখন ওই ওয়াশ করতে আসে যে লোকজন, তাদেরকে ফিট করে তার বাথরুম যখন ওয়াশিং হচ্ছে তখন তার বাথরুমে পেস্টটাকে ঠিক যে অবস্থায় যতটা পেস্ট বেরিয়েছিল ওইটুকু বাদ দিয়ে, যে অবস্থায় টিউব ছিল পূর্বের, ওই টিউবের যে অংশ ছিল সেই টিউবের অংশের মতো একই পেস্ট, বিষ মাখানো অ্যাসিড ওখানে রেখে দিয়ে চলে এসছে। পরের দিন সকালবেলা যখন দাঁত ব্রাশ করতে করতে তিনি লুটিয়ে পড়েন এবং মারা যান। পরে যখন দেখা যায় পোস্টমর্টম করে, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে।
এইভাবে কিন্তু কাজ করে। মোসাদের কাজকর্ম কিন্তু আরো ভয়ঙ্কর। তো যাই হোক, এদের কিন্তু ওপরে কিন্তু নজর পড়ে গেছে ভারতবর্ষের। ভারতবর্ষ কিন্তু এদেরকে ছেড়ে কথা বলবে না, কারণ এরা ভারতবর্ষের বিরুদ্ধেও চক্রান্ত করছে, বাংলাদেশের বিরুদ্ধে তো চক্রান্ত করছেই। এবার একটা আসি আপনার উল্টো দিকে। আপনারা সবাই দেখেছেন এবং শুনেছেন, কাগজেও বেরিয়ে গেছে যে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির একটা বাকযুদ্ধ হচ্ছে। এই প্রসঙ্গ কেন এলাম আপনি একটু পরে বুঝতে পারবেন। এটা বাকযুদ্ধ হচ্ছে। সেই বাকযুদ্ধ কি, যা ট্রাম্প চাপ দিচ্ছেন জেলেনস্কিকে, যথেষ্ট অর্থ দিয়েছি, এইবারে তা আমার সঙ্গে সমঝোতা করো, না হলে পরে তুমি কিন্তু টিকতে পারবে না। এবার সমঝোতা কি? সমঝোতা হচ্ছে যত টাকা আমেরিকা দিয়েছে সেই সমপরিমাণ টাকা তোমাকে খনিজ পদার্থ দিয়ে আমায় শোধ করতে হবে। মানে $350 বিলিয়ন আমেরিকার অর্থ গিয়েছে এর কাছে, জেলেনস্কির কাছে। তার থেকে জেলেনস্কি প্রচুর টাকা, কয়েক 100 বিলিয়ন টাকা জেলেনস্কি নিজেই মেরে দিয়েছে। তার ওয়াইফ বিদেশে থাকেন, তিনি বুগাটি চড়েন, তিনি বিরাট বিলাসবহুল জীবনযাপন করেন। এবার জেলেনস্কিকে এই সমস্ত চাপ দেওয়া হচ্ছে। তার একটা ছোট ভিডিও আমার কাছে আছে, আমি ভিডিওটা প্লে করছি, দেখুন যে একটা প্রেসিডেন্টের সঙ্গে আর একটা প্রেসিডেন্ট কি ব্যবহার করছে। সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা কিন্তু কখনো ঘটেনি। আগে ভিডিওটা দেখুন। Your country is in big trouble. Can I Wait a answer? minute. No. You've done a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. I know. You're not winning this. You have a damn good chance of coming out okay because of us. Mr. President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone, and we are thankful. I said thanks you haven't in been this alone. cabinet, you and haven't not been only alone. in this cabinet. We gave you, through I this said stupid president, $350 billion. You voted we gave for you your military president. equipment, You and you voted men for are your brave, president. but they had to use our military. What about if you didn't have You our invited military me. equipment, You invited if me you to didn't speak. have our military equipment, this war would have been over in 2 weeks. এই ভিডিওর অবতারণা করলাম কেন? তার পেছনে তার লজিক আছে। হঠাৎ আমি বাংলাদেশ করতে করতে আমি কেন জেলেনস্কি আর ট্রাম্পের ব্যাপারে চলে গেলাম? আমার কথা হচ্ছে, ট্রাম্প যেখানে যেখানে অর্থ বাইডেন প্রশাসন দিয়েছিল, সেই অর্থ ট্রাম্প কি করে তুলে আনবেন, ট্রাম্প এখন সেই পথ খুঁজছেন। এবার বাংলাদেশে 29 মিলিয়ন টাকা বাংলাদেশে ঢুকেছে, ইউএসএইডের টাকা। এছাড়া তো আরো টাকা ঢুকেছে। ধরুন একটা সরকার পতন করতে গেলে 29 মিলিয়ন কিছু না, কয়েক হাজার কোটি টাকা ঢুকেছে, মানে বাংলাদেশি টাকায়। আমি তো আর মিলিয়নের এখন হিসেবে আপনাকে বলতে পারবো না। যে বিভিন্ন সোর্স থেকে এসছে, এখানে দিয়েছে সোরস দিয়েছে, টেক লবি দিয়েছে, ফার্মা লবি দিয়েছে, আর্মস লবি দিয়েছে, এরা সমস্ত টাকা দিয়েছে। টাকা দিয়ে সেই টাকাগুলো বিভিন্ন চ্যানেল মারফত একেবারে মানে আপনার সমাজের উচ্চশিক্ষিত মানুষ থেকে আরম্ভ করে শিল্পী অবধি, সাহিত্যিক, সাংবাদিক সবাইকে টাকা বেলানো হয়েছে। টাকা বিলিয়ে দীর্ঘদিন ধরে, বছর 2-3 ধরে একটা চক্র তৈরি করা হয়েছে, যারা এই বিদেশে মানে বাইডেনের আমেরিকার হয়ে যারা কাজ করবে, যারা এই প্রকাশ্যে এই যে যারা নজরুল ইসলামের মতো প্রকাশ্যে যারা বিষোদ্গার করতে শুরু করবে, ইন্ডিয়ার বিরুদ্ধে অপপ্রচার শুরু করবে যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে। এখন ধরলে তিনি বলেন আমি সে সময় তো উপদেষ্টা ছিলাম না। আরে উপদেষ্টা ছিলেন তো কি আছে, আপনি তো মানুষরা তো একই আছেন। তাহলে সেই 26 লক্ষের হিসেবটা কোথায় গেল? তার মানে মানুষকে এরা ভুল বুঝিয়েছিল, ভুল বুঝিয়ে মানুষকে রাস্তায় নামিয়ে আজকে মানুষ তার ফল ভোগ করছেন। আপনারা এদের ফাঁদে কেউ পা দেবেন না। আজকে এই জেলেনস্কির ওপরে ট্রাম্প যে চেপে বসে আছেন, এখন যদি ইউনুসের ওপরে এই চাপটা দেয়,
যে আপনি আমার দেশের 29 মিলিয়ন টাকা যেটা ইউএস এইড থেকে গিয়েছিল সরকারি টাকা, সেই টাকা আমায় ফেরত দিন। আর বাকি টাকা যদি ফেরত না দিতে পারেন, যে পাওনা টাকা ফেরত দিতে না পারেন, তাহলে পরে আপনি এক কাজ করুন, আপনি পদত্যাগ করুন, আমরা কি করে টাকা তুলতে হয় আমরা বুঝে নেব। ইউনূস তখন কি করবেন? আর এই যে গ্যাং যত বসে আছে না, আমেরিকায় বসে আছে আর ফ্রান্সে বসে আছে, ম্যাক্রনের কাছে অলরেডি খবর চলে গিয়েছে এবং ট্রাম্পের কাছেও সমস্ত খবর ডিটেলস চলে গিয়েছে। তারা কিন্তু ভারতেও তো আনা যাবে না। এই সরকার পরিবর্তন হলে এখন তারা ওখানে জেলে থাকবে, সরকার পরিবর্তন হলে তাদের এক্সট্রাডিশন করা হবে। সুতরাং এখন আপনারা একটু সাবধান হন। এই মার্চ মাসের 23 তারিখের আগে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে যাওয়ার কথা, দেশে যাওয়ার কথা। তার আগে এই প্রেক্ষাপট যাতে তৈরি না করতে পারে, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, সবাই এক থাকুন। এদের কর্মকাণ্ডকে আপনারা সফল হতে দেবেন না। আপনাদের এরা যেটা আছে, এরা স্বাধীনতা বিরোধী, এরা হচ্ছে রাজাকারের বাচ্চা। এই রাজাকারের বাচ্চাদের আপনাদের পৃথিবীর বুকে এদের শ্বাস নেওয়ার অধিকার নেই। এরা স্বাধীনতার বিরোধী। যারা আজকে বাংলা ভাষায় কথা বলছে, সেই ভাষা জুগিয়েছেন যিনি, আজ তাকেই অস্বীকার করেন, তার বাড়ি ঘরদোর ভেঙে দেন। তাকে এখন পাকিস্তানের দালাল, ভারতের দালাল বলে তাদেরকে ব্যাখ্যা দেওয়া হয়, আখ্যা দেওয়া হয়। তো আমি আর এর বেশি কিছু বলবো না। আপনারা সবাই বুদ্ধিমান, সবাই বিবেচক, সবাই পরিস্থিতিটা বোঝেন। সুতরাং আপনারা সমস্ত পরিস্থিতি বিচার করে আপনারা এটা দেখে রাখুন যে এরা যেটা করছে সেটা সফল হতে দেবেন না। আর মার্চ মাসে যাতে প্রধানমন্ত্রী দেশে ফিরে আসতে পারেন, তার জন্য এদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করুন। আর আমার একটা সতর্কবাণী শুনে রাখুন, এই আগামী কিছু দিনের মধ্যে কিন্তু এই যে হিজবুত তাহরির আর রোহিঙ্গাদের নিয়ে এই যে বিস্ফোরণের সমস্ত ট্রেনিং গুলো হচ্ছে না, এরা কিন্তু খুব শিগগিরই একটা বড় বিস্ফোরণ সারা বাংলাদেশ জুড়ে করতে চাইবে। ফলে আপনারা একটুখানি সাবধানে থাকবেন। কোনো শপিং মল টল এই সময়, আপনারা তো রোজা চলছে, সামনে ঈদ, এই সময়তে আপনারা কেনাকাটা এই সমস্ত ব্যস্ত থাকবেন। এরা এই সময়টাই বেঁচেছে, যখন লোকের সমাগম হবে সেই সময়টাই এরা বেঁচেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটু ফাঁকা জায়গায় আপনারা থাকবেন, বেশি ভিড় ভাটকার মধ্যে যাবেন না। এটা আপনাদের কাছে আমার একটা সতর্কবাণী দেওয়া রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।